কখনো ভেবে দেখেছেন একটা বিশাল লাইব্রেরিতে হাজার হাজার বইয়ের ভেতর থেকে ঠিক পছন্দের বইটা কিভাবে খুঁজে বের করা হয়? এটা কিন্তু একটা জাদুর মতো, তাই না? আর আজ আমরা সেই জাদুর পেছনের একটা গোপন কৌশল নিয়ে কথা বলবো। তাহলে সওয়ালটা হচ্ছে, একটা লাইব্রেরি, এই যে বইয়ের বিশাল সমুদ্র, এই বিশৃঙ্খলার হাত থেকে নিজেকে বাঁচায় কিভাবে? হাজার হাজার বইয়ের মধ্যে থেকে সঠিক বইটা খুঁজে পাওয়ার জন্য ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দারুণ একটা গোছানো সিস্টেমের মধ্যে। আর সেই অসাধারণ সিস্টেমটার নাম হল ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন, বা সংক্ষেপে ডিডিসি। মেলভিল ডিউই 1876 সালে জ্ঞান সাজানোর এই পদ্ধতিটা তৈরি করেছিলেন, মানে লাইব্রেরির সব বইকে একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার একটা মাস্টার প্ল্যান। অবশ্যই সময়ের সাথে সাথে এই সিস্টেমেরও অনেক উন্নতি হয়েছে। বিভিন্ন সংস্করণের মধ্যে 1969 সালের 19তম সংস্করণটা ছিল একটা বিরাট মাইলফলক। এই সংস্করণেই পুরো কাঠামোটাকে আরও আধুনিক আর গোছানো হয়, যা আজকের আলোচনার মূল ভিত্তি। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব জ্ঞান সাজানোর এই পদ্ধতিটা আসলে কি, তারপর দেখব কেন আরও নির্দিষ্ট হওয়ার দরকার পড়ল। এরপর আসবে আমাদের আজকের হিরো, সহায়ক তালিকা বা অক্সিলিয়ারি টেবলস। আমরা এর 6টা বিশেষ টুলবক্সের কাজ দেখব, আর সবশেষে এর আসল গুরুত্বটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, সবার আগে বুঝতে হবে শুধু মূল ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসটাই যথেষ্ট ছিল না। একটা বড় লাইব্রেরির জন্য আরও অনেক বেশি নির্দিষ্টতার প্রয়োজন ছিল। কিন্তু প্রশ্ন হল, কেন? চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন, ডিডিসি এর একটা প্রধান শ্রেণী হল 900, যার মানে হল ইতিহাস। বেশ সহজ, কিন্তু লাইব্রেরিতে তো আর ইতিহাসের সব বইকে এক স্ট্যাকের মধ্যে ফেলে রাখা যায় না, তাই না? এখন কেউ যদি নির্দিষ্টভাবে ভারতের ইতিহাস নিয়ে লেখা কোনো বই খুঁজতে চায়, শুধু 900 সংখ্যাটা দিয়ে তো সেটা কোনোভাবেই বোঝা সম্ভব না। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের বইগুলোকেই বা কিভাবে আলাদা করা যাবে? এখানেই মূল সংখ্যার সীমাবদ্ধতাটা একদম স্পষ্ট হয়ে ওঠে। আমাদের আরও কিছু তথ্য যোগ করার দরকার। আর ঠিক এই সমস্যার সমাধান হিসেবেই এন্ট্রি নেয় সহায়ক তালিকা বা অক্সিলিয়ারি টেবলস। এগুলোকে বলতে পারেন ডিডিসি সিস্টেমের জন্য কিছু পাওয়ার আপ বা স্পেশাল টুলস, যা মূল সংখ্যার সাথে জুড়ে গিয়ে বিষয়টাকে অনেক বেশি নির্দিষ্ট করে তোলে। ডিডিসি এর সেই বিখ্যাত 19তম সংস্করণে এই নির্দিষ্টতা আনার জন্য মোট 6টা প্রধান সহায়ক তালিকা যোগ করা হয়েছিল। এই 6টা তালিকাই হল আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন তাহলে আর দেরি না করে এই 6টা বিশেষ টুলবক্সের জগতে ঢুকে পড়া যাক, আর দেখি এগুলো আসলে কিভাবে কাজ করে। দেখুন, এই 6টা টুলবক্সের প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে। এখানে সাধারণ উপবিভাগ থেকে শুরু করে ভৌগোলিক এলাকা, শিল্প সাহিত্য, বিভিন্ন ভাষা, এমনকি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মতো নানা বিষয়কে আলাদাভাবে চেনার ব্যবস্থা আছে। চলুন কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরও সহজ করে ফেলি। প্রথমে আসি টেবিল 1-এ, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সাবডিভিশনস। এটা যে কোনো মূল বিষয়ের সাথে ইতিহাস, গবেষণা বা দর্শনের মতো সাধারণ ধারণা যোগ করে। যেমন ধরুন, 330 মানে হলো অর্থনীতি। এর সাথে যদি আমরা টেবিল 1 থেকে 0.09 মানে ইতিহাস যোগ করি, তাহলে নম্বরটা দাঁড়ায় 330.09, মানে অর্থনীতির ইতিহাস। কি দারুণ, তাই না? টেবিল 2 আরও মজার। এটা ব্যবহার হয় কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা জায়গা বোঝাতে। যেমন আমরা জানি 900 মানে ইতিহাস। এর সাথে যখন আমরা টেবিল 2 থেকে 54, যা কিনা ভারতকে বোঝায়, সেটা যোগ করি, তখন ফাইনাল নাম্বারটা হয়ে যায় 914, অর্থাৎ ভারতের ইতিহাস। আর এই স্লাইডটা দেখলেই টেবিল 2 এর আসল ক্ষমতাটা বোঝা যায়। দেখুন, ভারতের ইতিহাসের জন্য নম্বরটা হলো 954, আর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সেটা 973। দুটোর শুরুই কিন্তু 900 বা ইতিহাস দিয়ে, কিন্তু টেবিল 2 থেকে আসা কোডগুলোই তাদের একদম আলাদা একটা পরিচয় তৈরি করে দিচ্ছে। টেবিল 3 আমাদের নিয়ে যায় শিল্প আর সাহিত্যের আরও গভীর জগতে। এটা শুধু ইংরেজি সাহিত্য বলে থেমে যায় না, বরং নির্দিষ্ট করে বলতে সাহায্য করে যে বইটা কি, কবিতা, নাটক নাকি উপন্যাস। যেমন 823.12 সংখ্যাটা দিয়ে শুধু ইংরেজি সাহিত্য নয়, বরং নির্দিষ্টভাবে আধুনিক ইংরেজি উপন্যাসকে বোঝানো হচ্ছে। এরপর আছে টেবিল 4, যা ভাষার খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করে। ধরুন, কোনো বই শুধু ভাষার ওপর নয়, বরং একটা নির্দিষ্ট ভাষার ব্যাকরণ বা অভিধান নিয়ে লেখা। সেই সূক্ষ্ম পার্থক্যটা ধরিয়ে দেয় এই টেবিল 4। টেবিল 5 বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়, আরও মানবিক করে তোলে, কারণ এটা জাতি বা জাতীয় গোষ্ঠীর উপর ফোকাস করে।
মানে কোনো বই যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ নিয়ে হয়, এই টেবিল ব্যবহার করে আরও নির্দিষ্ট করে বলা যায় যে বইটা সেখানকার আফ্রিকান আমেরিকান, এশিয়ান আমেরিকান বা অন্য কোনো জনগোষ্ঠীকে কেন্দ্র করে লেখা। এবং সবশেষে আসছে টেবিল 6, যেটা ভাষার নিজস্ব পরিচয়ের জন্য। আগের তালিকাটা ছিল ভাষার সম্পর্কিত বিষয় নিয়ে, আর এটা হলো সরাসরি ভাষাগুলোকে শ্রেণীবদ্ধ করার জন্য, যেমন বাংলা, ইংরেজি বা ফরাসি। এই ভাষাগুলোর ওপর লেখা বইগুলোকে 400 সিরিজের অধীনে এই তালিকার সাহায্যেই সাজানো হয়। তো আমরা এই 6টা টেবিলের কাজ তো দেখলাম, কিন্তু প্রশ্ন হলো সব মিলিয়ে এই সিস্টেমটার গুরুত্বটা ঠিক কোথায়? কেন এটা এত জরুরি? এক কথায় যদি বলি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এই রকম: এই তালিকাগুলো লাইব্রেরির শ্রেণীবিন্যাসকে আরও অনেক বেশি সংগঠিত, নির্দিষ্ট এবং নমনীয় করে তোলে। আর এই নমনীয়তাই কিন্তু সিস্টেমটাকে এত শক্তিশালী করেছে। তার মানে আসল বিষয়টা হলো এই সহায়ক তালিকাগুলো একটা ভালো সিস্টেমকে এক কথায় অসাধারণ বানিয়ে দেয়। এর ফলে ক্লাসিফিকেশনটা হয় অত্যন্ত গোছানো, খুবই নির্দিষ্ট, আর সবচেয়ে বড় কথা, এটা নতুন নতুন বিষয়বস্তুর সাথেও নিজেকে মানিয়ে নিতে পারে। এই পুরো আলোচনাটার পর একটা ছোট্ট কাজ করা যেতে পারে। পরের বার যখন কোনো লাইব্রেরিতে যাবেন, নিজের পছন্দের বইটা হাতে নিয়ে ওর স্পাইনটা একবার দেখুন। দেখবেন সেখানে একটা সংখ্যা লেখা আছে। সেই সংখ্যাটা হয়তো আপনাকে একটা নতুন গল্প বলবে।